নমস্কার সকল দর্শককে আজকে দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের মীন রাশিতে যে গোচর সংগঠিত হতে চলেছে সেই গোচরের উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা, অ্যাবস্ট্রাক্ট এবং দুটো তিনটে অ্যাসেন্ডেন্টের উপরে বলে দেবো। সবগুলো বলার দরকার নেই, কারণ আমি আমার সার্বিক আলোচনার মধ্যে আমি কভার করে দেবো বিষয়টি। কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, যারা অ্যাস্ট্রোলজির লার্নার আছেন তারা কিন্তু অবশ্যই শুনবেন, কারণ এরকম অদ্ভুত গোচর সবসময় বছরে পাওয়া যায় না, হয়তো 12 বছরে একবার পাওয়া যায়। ব্যাপারটা শুনবেন, কারণ বৃহস্পতি শুক্র একসাথে অবস্থান করবে, বৃহস্পতি স্বক্ষেত্রে এবং শুক্র তুঙ্গ অবস্থায়। বৃহস্পতি এবং শুক্রর পোস্টিং কিন্তু সবসময় মাথায় রাখবেন যে শুক্রের যেটা সেকেন্ড হাউস, সেখান থেকে 9th হাউস কিন্তু তার 8 নম্বর ঘরে, এবং তার দ্বিতীয় যে ঘরটি যেখানে এখন বৃহস্পতি রয়েছে সেটা 11th ঘরে, অর্থাৎ 8th হাউসের 4th হাউসে থাকে দুটো ঘর। 8th হাউস আমাদের আনএক্সপেক্টেড গেইন থেকে শুরু করে আমাদের স্পিরিচুয়াল, হিডেন স্পিরিচুয়াল নলেজ, আমাদের বিভিন্ন রকম ধরুন ক্রনিক ডিজিজ, কোনো রকমের শত্রুতা, হায়ার স্ট্রেস, আয়ু সংক্রান্ত বিষয়, তার সাথে মনে করুন লং টার্ম কনস্পিরেসি, কোনো লং টার্ম কোনো আইনি ঝামেলা, এই সমস্তকে দর্শায়। তার সাথে আরও অনেক জিনিসও দর্শায়, 7th হাউসের সেকেন্ড হাউসকেও দর্শায়। তো আপনার স্পাউসের শ্বশুরবাড়িকে দর্শায়, আপনার স্পাউসের বাণীকে দর্শায়, আপনার স্পাউসের আর্নকে দর্শায়, লট অফ থিংস। কিন্তু 11th হাউস আবার আপনি যদি শুক্রের যেটা মূল ত্রিকোণ সেখান থেকে যদি আপনি দেখেন, যেটা শনির তুঙ্গস্থান, শনির মকর থেকে 10th হাউস এবং কুম্ভ থেকে 9th হাউস, তো সেখান থেকে যদি দেখেন তাহলে সেটা কিন্তু 3rd হাউস এবং 6th হাউস, অর্থাৎ দুটোই উপচয় স্থান। অর্থাৎ উপচয় স্থানের প্ল্যানেটের সাথে শুক্র বসে রয়েছে তুঙ্গ অবস্থায় এবং বৃহস্পতিকে সাথে নিয়ে স্বক্ষেত্রে। মঙ্গলও এসে প্রবেশ করবে মাসের প্রায় মাঝামাঝি সময়, মে মাসে, যদিও শুক্র তখন একদম শেষের দিকে চলে যাবে, 20 ডিগ্রি ক্রস করে যাবে, তখন মঙ্গল এসে প্রবেশ করবে। তো সার্বিক ফল কি হবে সেটা নিয়ে আলোচনাটা করব, ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, প্লিজ শুনবেন। যাই হোক, 27শে এপ্রিল, আগামী 27শে এপ্রিল, আজকে আমি 23 তারিখ সন্ধেবেলা অনুষ্ঠান করছি। এখন 27শে এপ্রিল সন্ধে 6টা 6 মিনিটে শুক্র মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে থাকবে 23শে মে রাত্রি 8টা 16 মিনিট পর্যন্ত। এই সময় শুক্র মীন রাশিতে অবস্থান করবে এবং এই সময় মীন রাশিতে অবস্থান হেতু বৃহস্পতিকে সে পাবে। তো বৃহস্পতিকে অ্যাকচুয়ালি আমি কতগুলো বেসিক আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কয়েকটা জিনিস শুধু টাচ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে শুক্র কি জাতীয় প্ল্যানেট। শুক্র হচ্ছে আমাদের ভোগের প্ল্যানেট, আমাদের লাক্সারির প্ল্যানেট, আমাদের ইনহেরিটেন্স অফ আর্নিং, তার সাথে আমরা যে হাই আর্ন করি, যেগুলো যারা বিভিন্ন কাজকর্মের মধ্যে, বিশেষত বিভিন্ন কলা প্রদর্শনকারী কাজকর্মের মধ্যে যারা আর্নিং করে, সেই জাতীয় আর্নিং কিন্তু এর সাথে একদম ডাইরেক্টলি যুক্ত এই ধরনের আর্নিংয়ের সাথে। মানে যেমন ধরুন কেউ একটা ছবি আঁকলেন, ছবি এঁকে বা একটা স্কাল্পচারিং করলেন, সেটার হয়তো করতে তার 5,000 টাকা খরচা হলো, কিন্তু স্কাল্পচারিংটা তার সেল হলো, যখন তিনি সেটাকে সেল করলেন সেটা দেখা গেল যে তার দাম হলো গিয়ে হয়তো 10 লাখ টাকার। মানে এমন আর্নিংকে সে শো করে যেই আর্নিংটা কিন্তু অ্যাকচুয়াল তার আর্নিংয়ের থেকে অনেকে বেশি হয়। শুক্র এই জাতীয় আর্নিং দেয়। মনে করুন আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, যে সফটওয়্যারটার আপনার তৈরি করতে হয়তো 20,000 টাকা খরচা লেগেছে বা আপনার 1 মাসের পরিশ্রম লেগেছে, কিন্তু দেখা গেল সফটওয়্যারটা 20 লক্ষ টাকায় বিক্রি হলো। অর্থাৎ এমন আর্নিং শুক্র দেয় যে আর্নিংটা কিন্তু আপনার বুদ্ধি, কৌশল, আপনার ইনোভেশন, অবশ্যই সেকেন্ডারি ইনোভেশন, কিন্তু ইনোভেশন সেগুলো যুক্ত থাকে। এবং আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষেরা, মনে করুন কোনো কলা কুশলী, সে খুব সফল অভিনেতা, অভিনেত্রী বা গায়ক, গায়িকা বা প্রডিউসার, ডাইরেক্টর, যেরকমই হোক না কেন, যে ফিল্ডের লোক হন না কেন, তিনি মনে করুন একটা কাজ করছে, তো সে তো তার ক্রেডেনশিয়াল, তার যে মার্কেট ভ্যালুয়েশন তৈরি হয়েছে তার উপর তার মূল্য নির্ধারণ হবে।
সুতরাং সে যে অর্থ নেবে সেটা কিন্তু অপেক্ষাকৃত বেশিই নেবেন। তো এই হচ্ছে শুক্রের অ্যাকচুয়াল জায়গাটা। তো এবং খুব মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, শুক্র সবসময় ভোগের কারক। শুক্র কোনোদিন ভোগ ছাড়া শুক্রের পক্ষে বাস করা সম্ভব নয়। শুক্র ভোগহীনভাবে বাস করতে পারবে না। মানে এমন নয় যে ধরুন ভোগ করলো, শুক্র আর্ন করে গেল। রবি যেরকম ধরুন কর্তব্য কর্মের সাথে যুক্ত, চন্দ্রও কিছুটা ভোগ করে, কিছুটা কর্তব্য কর্ম করে, কিন্তু রবি কিন্তু সোললি কর্তব্য কর্ম করে। রাজা খুব একটা ভোগ করতে পারে না কখনো। রাজাকে ভোগ যেটা দেখেন সেটা রাজার প্রোটেকশনের জন্য থাকে, কারণ তিনি হেড, তিনি মুখিয়া। তার যদি মেন কিছু হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভূখণ্ড বা সেই অংশটুকু অ্যাফেক্টেড হবে, সেই জন্য তাকে একটা প্রোটেকশন দেওয়া হয়। সেটাকে অনেকে ভোগ বলে বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু ভোগ অ্যাকচুয়ালি করে শুক্র। শুক্র না থাকলে আপনি ভোগ কখনো করতে পারবেনই না। আপনার যদি শুক্র ওয়েল এফেক্টেড না থাকে, আপনি সবসময় পয়সা আপনার মধ্যে সবসময় একটা মানে অ্যাকচুয়ালি আমরা কি বলি যে বৃহস্পতি এবং শুক্র একত্রে মা লক্ষ্মীর যে স্বরূপ আছে সেটা। বহু পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত এটাকে মানে মা লক্ষ্মীকে শুক্র দিয়ে রিপ্রেজেন্ট করেছেন। বহু বিদগ্ধ পণ্ডিত তাকে বৃহস্পতি, বহু বিদগ্ধ পণ্ডিত আবার তাকে দুজনের কম্বিনেশন দিয়ে তার সাথে চন্দ্রকে যুক্ত করেও রিপ্রেজেন্ট করেছেন। কারণ চন্দ্র না হলে মানির ফ্লো হবে না। আমি দু একদিন আগে আলোচনায় একটা কথা বলেছিলাম আপনাদের যে লক্ষ্মী কিন্তু মানে দেখবেন যারা ধনী ব্যক্তিবর্গ হয় না, তারা খেয়াল করবেন কতগুলো জিনিস, বিশেষত মানে আমাদের যে কালচার আছে, আমাদের কালচারের থেকে একটু ডিফারেন্ট কালচার বলছে, একটু ওয়েস্টার্ন কালচার বা নর্থ ইন্ডিয়ান কালচার। দেখবেন তাদের মধ্যে যারা ধনী ব্যক্তি আছে, আচ্ছা তাদের বাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, বা আপনি যদি খুব মডার্ন মানুষও দেখেন, বিভিন্ন পার্টি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, সেখানে কিন্তু পয়সার ফ্লো হচ্ছে। বেশ ডিস্টিংগুইশ মানুষরা আসছেন, উচ্চমানের দামি খাওয়া দাওয়া হচ্ছে, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, বেশ একটা সুন্দর কেউ গান গাইছেন। তার মানে কি মানির ফ্লো হচ্ছে। বা সেটা যদি কোনো স্পিরিচুয়াল বা রিলিজিয়াস প্রোগ্রামও হয়, সেখানেও কিন্তু সেটা হয়। তো অ্যাকচুয়ালি তিনি যে আর্ন করছেন, তিনি যদি আর্নিংটাকে বন্ধ করে দেন, আর্নিংয়ের রোটেশন হয় না কখনো। এটা অ্যাস্ট্রোলজির গোড়ার কথা। আপনার পয়সা আসতে হবে, পয়সা আপনাকে ব্যয় করতে হবে, তবেই পয়সা আসবে। না হলে পয়সার ক্লোজার হয়ে যায়, পয়সা তার বাড়ে না কখনো। তো বহু মানুষ যারা ক্লোজ ফিস্টেড হন, যারা কৃপণ হন, অ্যাকচুয়ালি তারা পয়সা ব্যয় করার আগে 4 বার চিন্তা করে হবে কি না হবে। কিন্তু আমার প্রচুর মানুষ আছেন যারা ওয়েস্ট ইন্ডিয়ার সাথে যুক্ত বা তারা নন বেঙ্গলিয়ান। আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা কালচারালগত ব্যাপার। বা ইভেন সাউথ ইন্ডিয়ান এরকম মানুষ আছেন যারা কিন্তু এরকম সিচুয়েশনের সাথে যুক্ত। তারা একদম ভেহেমেন্টলি, আপনাকে আমি বলছি, তারা পয়সা খরচা করেন বিভিন্ন রিচুয়ালসে, মানুষকে খাওয়ান, মানুষকে দান করেন, বিভিন্ন রকম ডোনেশন বলুন, সেটা যেরকম প্রকার ডোনেশন হোক, খাদ্য দিয়ে হোক, তাদের নির্দিষ্ট গুরু আছেন, তাদের মত নিয়ে তারা সেটা করেন এবং তারা অকেশনালি করেন। এবং তারা দেখবেন এই পয়সা তাদের উপর্যুপরি তাদের বৃদ্ধি করতে থাকে। এরকম নয় যে তাদের মানে অত্যন্ত নীতিবিহরিত বা নৈতিকতাবিহীন কাজকর্ম না করলে বা ডিসঅনেস্টি না থাকলে তাদের কিন্তু এটা বাড়তে থাকে। অর্থাৎ পয়সা খরচা না করলে পয়সা কখনো বাড়বে না, পয়সা স্ট্যাগনেশন হয়ে থাকবে। ভোগ করতে হবে, ভোগ শুক্র শেখায়। রবি ভোগ করা কখনো শেখায় না। রবি প্রচুর পয়সা খরচা করবে, কিন্তু সেটা জনহিতকর কাজে, ফ্যামিলির কাজে। মনে করুন আপনি ফ্যামিলির মুখিয়া, তো ফ্যামিলির জন্য আপনি পয়সা খরচা করলে, পরিবারকে আপগ্রেডেশন, নিজের জন্য কিন্তু খুব একটা করে না এরা করে পরিবারের জন্য। যদি যত বড় তার পেরিফেরি হবে, সেই পেরিফেরির জন্য সে খরচা করবে। কিন্তু শুক্র নিজেরও করে, পারিপার্শ্বিকও করে। আর বৃহস্পতি হচ্ছে নলেজের প্ল্যানেট, মনে রাখবেন। কিন্তু শুক্র কিন্তু জুপিটারের থেকে বেশি নলেজ অ্যাকুয়ার করে রাখে। শুক্র নলেজের লেভেল বৃহস্পতির থেকে বেশি, কিন্তু শুক্রর ইমপ্লিমেন্টেশনের জায়গাটা নেগেটিভ। সেই জন্য তার কাজের কাজ কিছু হয় না। অর্থাৎ অনেক লেখাপড়া শিখেও তার ইমপ্লিমেন্টেশনটা নেগেটিভ হয়। তো বৃহস্পতি নলেজের প্ল্যানেট। নলেজ মানে একদম স্পেসিফিক মেটেরিয়াল নলেজ, এবং শেষের দিকে গিয়ে স্পিরিচুয়াল নলেজে কনভার্সনটা হয়।
এই দুটো বৃহস্পতির মধ্যে থাকে। প্রাইমারিলি মেটেরিয়াল নলেজের ওপর বেস করে স্পিরিচুয়াল। এবং যত রকম আপনি যত পজিটিভ আর্নিংয়ের দিকে যাবেন, সেটা তো নলেজ থেকে আর্নিং করবেন। আপনি যেভাবেই করুন না কেন, আপনি চাকরি করুন, ব্যবসায়ী করুন, সেটা আপনার নলেজকে আপনি সেখানে ইউটিলাইজ করছেন এবং তার দ্বারা আপনি আর্নিং করছেন। তো জুপিটার আপনাকে আর্নেরও ব্যবস্থা করে দেবে বাই ডিন্ট অফ নলেজ। এবার বৃহস্পতির মধ্যে সাত্ত্বিক প্রবৃত্তি কী কী আছে না, বৃহস্পতি ডিসঅনেস্টি পছন্দ করে না, কিন্তু বৃহস্পতির মধ্যে মাতৃকারক প্রকৃতি আছে। সেজন্য মায়ের ঘরে এসে বৃহস্পতি তুঙ্গ হয়। যদিও তুঙ্গ ঘরের ফল বৃহস্পতির অ্যাকচুয়ালি রবির ঘরে এসে আরও পরিপূর্ণভাবে দেয়, কিন্তু খাতায় কলমে সে তুঙ্গ হয় মায়ের ঘরে। তো মায়ের মতন প্রকৃতি আছে, ইন্ডালজেন্স দেয়, ছোটোখাটো অপরাধ বৃহস্পতি ক্ষমা করে দেয়। এই জন্য বৃহস্পতিতে অনেক সময় আমার সাথে বহু লোক এ ব্যাপারে তর্কেও জড়িয়েছে। আমি কিন্তু প্রমাণ করে দেখাতে পারি বৃহস্পতি মারক হয় না, আমি তা কখনো বলি না, কিন্তু সেটা খুব নেগেটিভ। বৃহস্পতি যখন মারক হয়েছে বুঝবেন, তার মানে আপনার গর্হিত কর্ম মাত্রাটা এমন জায়গায় পৌঁছে গেছে যেটা আর কন্ট্রোলে নেই। তখন বৃহস্পতি, মা যখন অস্ত্র তুলে নিয়েছে সন্তানকে দমন করবার জন্য, তখন সেটা খুব মানে অ্যাবারেশন যদি না হয় কোনো রকম, সেটা খুব এক্সট্রিম পজিশন, এক্সট্রিম। আমাদের হিন্দি সিনেমা এক বিখ্যাত সিনেমা আছে, আমি নাম বলছি না, খুব এক্সট্রিম সিচুয়েশন সেটা, তাছাড়া হয় না কখনো। মা খুব ক্ষমাশীল হয় বৃহস্পতির মধ্যে। বৃহস্পতি যদিও পুরুষ গ্রহ, পুরুষ প্রকৃতির গ্রহ, কিন্তু বৃহস্পতির মধ্যে মাতৃত্ব আছে অসম্ভব রকম, উইমেনহুড আছে, ন্যাচারাল তার মধ্যে দয়া, মায়া, করুণা, মমতা এগুলো রয়েছে। তো সে ক্ষমা করে দেন একটা লেভেল পর্যন্ত। সে খুব খারাপ জায়গায় এসেও নিউট্রাল ফল দেয়, ডিফাং হয়ে যায়, অন্তত নেগেটিভটা করতে চায় না। এটা সদ্গুণের প্রকৃতি, কারণ সে তো গুরু কখনো কারোর ক্ষতি চায় না। মা হচ্ছে বেসিক গুরু, জীবনের প্রথম গুরু হচ্ছে মা। তো সেখান থেকেই সে সব কিছু শেখে। মা, এই প্রসঙ্গে একটা কথা বলি, কিছুদিন আগে এক বয়স্ক ভদ্রলোক আমাকে SMS করেছিলেন যে তার জন্মানোর সাথেই তার মাতৃবিয়োগ হয়েছে। এ নিয়ে একটা প্রোগ্রাম করব একটা সময়, এটা কিছুটা স্পিরিচুয়াল। জন্মানোর সাথে সাথে বা জন্মানোর 3 বছরের মধ্যে যদি কখনো মাতৃবিয়োগ হয়, তাহলে মাথায় রাখবেন সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। সেটা তো খুব স্বাভাবিক, যে কোনো অ্যাস্ট্রোলজার ছাড়াও বলে দেবে এটা ভালো লক্ষণ নয় যার মা চলে গেছে। কিন্তু আমি বলছি আপনার সারা জীবনের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট, সারা জীবনের জন্য। আপনার 4th হাউস, এবং 4th হাউস হচ্ছে আপনার বাড়ি, আপনার মস্তিষ্ক, আপনার অ্যাসেন্ডেন্ট। 4th হাউস যেখানে আপনি জন্মেছেন, সেটা আপনার মায়েরও ঘর। তো সেই জায়গাটা অ্যাফেক্টেড হয়ে যায়। তো জুপিটার আমাদের নর্মালি 5th হাউসের কারকতা প্রদান করে, পঞ্চম ভাব অর্থাৎ সন্তান ভাব, যে কোনো প্রকার ডেভেলপমেন্ট ভাবের কারকতা প্রদর্শন করে। আর শুক্র প্রদর্শন করে সবসময় রিপু কারক ঘর। শুক্র 6ষ্ঠ ভাবকে প্রদর্শন করে, শুক্র দ্বাদশ ভাবকে প্রদর্শন করে, শুক্র 11th হাউসকে জেনারেট করে, 3rd হাউসকে জেনারেট করে বেশি। তো বৃহস্পতি এবং শুক্র যখন একসাথে আসে, মনে রাখবেন শুক্রের আরও একটা গুণ আছে, সেটা হচ্ছে শুক্র আর্ট অ্যান্ড কালচারের কারক। যত রকম গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, যাত্রা, স্কাল্পচারিং, যে কোনো রকম আপনার মধ্যে ক্রিয়েটিভ গুণ, অভিনয়, কম্পিউটার রিলেটেড কাজ, সফটওয়্যার রিলেটেড কাজ, সেকেন্ডারি অ্যাপ্লিকেশনের কাজ, সমস্ত কিছু শুক্রের সাথে যুক্ত। শুক্রের মধ্যে সঞ্জীবনী বিদ্যা আছে, ডাক্তারি চিকিৎসা শুক্রের মধ্যে খুব ভালো আছে। শুক্র মানে কেমিক্যাল। তো ডাক্তারবাবুর ম্যাডামরা যে ওষুধ দেন সেটা তো কেমিক্যালি অ্যাকচুয়ালি। আমাদের পূর্বকালে যারা বৈদ্যরা ছিলেন, তারাও যে বৈদ্যরাজরাও যে ওষুধ দিতেন, সেটাও বিভিন্ন গাছপালা মানেও তো সেটা কেমিক্যাল, সেটা জৈব, কিছুটা অজৈব কিছুটা জৈব, কিন্তু আলটিমেটলি তো কেমিক্যাল। তো শুক্র মানে কেমিক্যাল। তো শুক্রের লোকেদের মধ্যে অনেক রকম গুণ থাকে, ভার্সেটাইল গুণ থাকে, বাট শুক্র অ্যাপ্লাই করে সেটা নেগেটিভ জায়গায়। শুক্রকে সেই জন্য দৈত্যগুরু বলা হয়। শুক্রের মধ্যে তামসিক গুণ বেশি, রাজসিক গুণ বেশি। শুক্র ভোগ করে, ভোগী হয়, আরাম প্রিয়, আয়েশ প্রিয়, কোনো রকম কষ্টের সাথে শুক্র নেই। নিজের বডি সেন্ট্রিক, একদম একটি রাক্ষসের যা গুণ। রাক্ষসরা কী চায়? রাক্ষসরা কার উপাসক হয়?
অধিকাংশই দেখবেন মহাদেবের উপাসক হয়, এবং তারা কি চায়? অমর করো। প্রথম কাজ হচ্ছে অমর। অমর মানে সে বডি সেন্ট্রিক চিন্তা করছে। তার চিন্তাটা সে জানেই না যে তার বডিটা নর্মাল প্রসেসে ক্ষয় হবে। এই আর্তে এসছে, এটা একটা জেল, এখানে যে আসবে সেখান থেকে চলেও যেতে হবে, বয়স তার বেশি কম হোক বা যাই হোক। আমি বহুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম, অনেকে এখনো মজা করে বলে যে আমাদের সিরাজদৌল্লা যখন আমাদের বাংলার নবাব ছিলেন, তখন ওই যে কচ্ছপটি কয়েক বছর আগে মারা গেল চিড়িয়াখানায়, অদ্বৈত, তার তখন জন্ম হয়েছিল, কারণ তিনি 250 বছর বয়সে মারা গেছেন। এবার পুরো ভাবুন, সে পুরো ব্রিটিশ রুল দেখেছে, ভারতবর্ষের স্বাধীনতোত্তর প্রথম থেকে একেবারে কয়েক বছর আগে পর্যন্ত ভারতবর্ষ তথা পৃথিবীকে দেখেছে। তার বোঝার বোধ হয়তো নেই, কিন্তু তার চোখের সামনে ঘটেছে জিনিসগুলো। কিন্তু কালের কাছে কি সময় 250 বছর, এটাও হচ্ছে ব্যাপার। তো জীবন আপনার যত বড়ই হোক না কেন, সেটা সাবজেক্ট টু বি ডিস্ট্রাকশন, সেটা শেষ হবেই কোনো না কোনো সময়। এটা মাথায় রেখে এগোতে হবে। তো শুক্র সেটা কখনো চায় না। শুক্র সৌন্দর্যের প্রতীক, শুক্র হচ্ছে আমাদের যৌবনের প্রতীক। শুক্র যৌবনকে ধরে রাখতে চায়। শুক্রের লোকেরা দেখবেন সব সময় সেজে গুজে ফিটফাট, একেবারে ব্র্যান্ডেড জামা কাপড়, সেন্ট লাগিয়েছে, গায়ে সুন্দর রঙিন চশমা পরেছে, পায়ে দামি জুতো পরেছে, একেবারে মেকআপ ফেকআপ করে চকচক করে বসে। আমাকে অনেকে প্রশ্ন করে এখানে যে আপনি এইভাবে এরকমভাবে বসেন। আমি তো শুক্রের লোক নই, সেই জন্য আমি অভিনয় করে বসতে পারি না, অভিনয় করা আমার পেশা নয়। অনেকে আমাকে লেখে, আমাকে ফোনে SMS করে যে আপনি এত নিরসভাবে প্রোগ্রাম করেন কেন। তো নিরসভাবে প্রোগ্রাম করি এখন, তো তবু হাসছি। আমি কি সিচুয়েশনে থাকি সেটা যারা খুব কাছাকাছি না থাকে বা আমার সম্বন্ধে না জানে, তারা জানেন না, সেটাও একটা নিরসতার কারণ। আর 2 নম্বর হচ্ছে, এটা তো আমি কোনো হাস্য কৌতুকের অনুষ্ঠান করছি না যে এখানে আমাকে কাউকে অনুষ্ঠান সেরকমভাবে করতে হবে, কোনো মকারি, সিরিয়াস অনুষ্ঠান। হাসির মাঝে মাঝে কথা বলি যাতে একটা ইন্টারেস্ট গ্রো করে। অ্যাকচুয়ালি এখানে হাসার কোনো অনুষ্ঠান হচ্ছে না, এটা সিরিয়াল নয়, এটা একদম সিরিয়াস অনুষ্ঠান। এবার যেটা বলার সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র একসাথে থাকলে কি হয়। প্রথম কথা হচ্ছে শুক্র ডিফার্ম হয়ে যায়। বৃহস্পতি হচ্ছে দেবতত্ত্ব, পরিষ্কার, খুব মন দিয়ে শুনবেন। দেবদেবীরা কি? দেবদেবীরা 3 গুণের অধীনে থাকে। ভগবান ব্যতি রেখে সবাই 3 গুণের মধ্যে থাকে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তার মানে দেবতত্ত্বের মধ্যে আছে, তার মধ্যে দেবগুণ আছে, তার মধ্যে সাত্ত্বিক গুণের পরিমাণ বেশি আছে, রাজসিক গুণ খুব সামান্য আছে, এবং তামসিক গুণ একেবারে নেগলেজিবল, নেই বললেই চলে, এরকম আছে। এই 3টে গুণের অধিকারে বৃহস্পতি তৈরি হয়েছে। আর আসুর হচ্ছে তামসিক এবং রাজসিক গুণের সংমিশ্রণ, এবং সাত্ত্বিক গুণ প্রায় নেই বললেই চলে। এইরকম সিচুয়েশন। এরকম সিচুয়েশনে 2টো প্ল্যানেট যখন একসাথে অবস্থান করবে, তখন দ্বিতীয় প্ল্যানেটটা দেবতাদের কাছে, দেবতারা সবসময় হেভিয়ার দ্যান ডেমন। কেন? কারণ ভগবান বানানোর সময় টিয়ারগুলো বানিয়ে দিয়েছে। প্রথমে দেবদেবীরা, তারপরে ডেমনরা, তারপরে আমরা মনুষ্যকুল। শারীরিক অন্তত ক্ষমতার দিক থেকে আমাদের মধ্যে আমরাও এই মহাবিশ্বের সব কিছুই 3 গুণের মধ্যে আছে। কিন্তু একটা অসুরের মধ্যে যে পৈশাচিক টাইপের তামসিক গুণ থাকে, সেটা একটা মানুষের মধ্যে থাকে না। সে অত্যন্ত বিকৃত মস্তিষ্কের কোনো মানুষ, হয়তো মাঝে মাঝে খবরে পাওয়া যায়, ওই জন্যই খবরে আসে সেরকম মানুষের কথাবার্তা। সেরকম যদি না হয় তাহলে সেটা থাকে না কখনো, অ্যাবারেটিভ। তো অধিকাংশ মানুষই কিন্তু শান্তিপ্রিয়, এবং সে শান্তভাবেই থাকতে চায়, কারণ সে জানে শান্তভাবে থাকলেই তার অল্প বিস্তর মেটেরিয়াল ডেভেলপমেন্ট হবে, না হলে সেটাও হবে না। কিন্তু রাক্ষসরা অত্যন্ত, যারা ডেমনিশ, তারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়। তাদের প্রথম হচ্ছে তারা অমর হবে, সবসময় যৌবন তাদের থাকবে, তারা ষড়রিপু ভোগ করবে সব রকম, কোনো নৈতিকতা তারা মানবে না, খাদ্যের মধ্যে কোনো শ্রেণীবিভাগ নেই। সুতরাং সর্বত্র তারা তামসিক প্রবৃত্তি তাদের মধ্যে একদম ভরা থাকবে। সুতরাং এখানে হচ্ছে কন্টেস্টটা, 2জন গুরুর মধ্যে বেসিক কন্টেস্ট এখানে। এবার দ্বিতীয়জন যেহেতু প্রথম জনের থেকে দুর্বল, কারণ প্রথম জনের যিনি আছেন তিনি তার থেকে ক্ষমতাশালী, সে হচ্ছে বৃহস্পতি। ফলে দ্বিতীয়জন কি করে? এখানে সে চুপ করে থাকে। চুপ করে মানে সে অনেকটা
নিষ্প্রভ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। আমি অনেকবার বলেছিলাম, আপনারাও সবাই প্রায় জানেন, সেটা হচ্ছে শুক্র তার ঘরের মূল ত্রিকোণ থেকে 6th হাউসে এসে তুঙ্গ হয়, কারণ সে রিপুকারক ঘর, 6 নম্বর ঘর থেকে আমাদের রিপু দোষ বোঝায় অ্যাকচুয়ালি। তো রিপুকারক গ্রহ যেহেতু শুক্র, এবং বৃহস্পতি তার মূল ত্রিকোণ থেকে 4th হাউসে রয়েছে, তার স্বক্ষেত্রে রয়েছে, এবং তার তুঙ্গ অবস্থান থেকে 9th হাউসে রয়েছে, রবির ঘর থেকে 8th হাউসে অবস্থান করছে। এরকম সিচুয়েশনে যখন শুক্র বৃহস্পতি একসাথে যাবে, শুক্রের যে অত্যাধিক লাক্সারিয়াস যে মেন্টালিটিটা, সেটা অনেকটা কমে যাবে। কতক্ষণ পর্যন্ত না, আমি আপনাদের যে ডেটটা বললাম সেটা হচ্ছে 23শে মে রাত্রি 8টা 16 পর্যন্ত। তখন বৃহস্পতি মাত্র 8 ডিগ্রির থেকে একটু বেশি যাবে, কারণ বৃহস্পতির তো গতি কমতে থাকবে আস্তে আস্তে। বৃহস্পতির এই গ্রহণটা চলে গেলেই গতি আস্তে আস্তে কমবে, এবং কমতে কমতে বৃহস্পতি 14 ডিগ্রির থেকে একটু বেশি গিয়ে বকরি হয়ে যাবে, সেটা 29শে জুলাই। তাহলে বুঝতে পারছেন, জুন মাস এবং জুলাই মাসে বৃহস্পতি অ্যাকচুয়ালি যাবে হচ্ছে মোটামুটি 5 ডিগ্রির মতন। তার মানে গতি কতটা কমে আসবে সেখানে দেখা যাবে। জুলাই মাসে গিয়ে বৃহস্পতি কিন্তু 1.5-2 ডিগ্রি যাচ্ছে, শেষের দিকে গতিটা একদম কমে যাবে। কিন্তু শুক্র তো তখন বেরিয়ে যাবে। তো শুক্র বৃহস্পতি মোটামুটি 15 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ তখন বৃহস্পতিও থাকবে 5.5-6 ডিগ্রি মতো, এবং শুক্র থাকবে 15 ডিগ্রির কাছাকাছি, 15-16 ডিগ্রি। এই পর্যন্ত অ্যাক্টিভেশনটা থাকবে। শনির নক্ষত্র আরও স্পেসিফিক্যালি আমি ডিমার্কেশন বলে রাখতে পারি, অর্থাৎ আমাদের পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তো সেই নক্ষত্র পর্যন্ত ডিমার্কেশন 16 ডিগ্রি, আমাদের 40 মিনিট পর্যন্ত তার ডিমার্কেশন লাইন। তারপরে কিন্তু শুক্র ফ্রি হয়ে যাবে, এবং শুক্র যখন ফ্রি হবে ততক্ষণে আবার মঙ্গল প্রবেশ করে যাবে। প্রথম দিকে মঙ্গল শুক্রের মধ্যে নবাংশগত প্রায় 6টা ঘরের ডিফারেন্স থাকবে, সুতরাং খুব একটা এফেক্টিভ হবে না। কিন্তু মঙ্গল ওখানে প্রবেশ করা মাত্র ওই ঘরের টেম্পারেচারটাকে আরও বাড়িয়ে দেবে। বৃহস্পতি তো রয়েছে অলরেডি, টেম্পারেচার বেশি আছে, মিনের ঘরের টেম্পারেচার একটু মডারেট, জুপিটার থাকলে একটু বেশি থাকবে, মঙ্গল প্রবেশ করলে একটু বেশি থাকবে। ফলে শুক্রের অ্যাভারেশনটা, মানে শুক্র একটু তখন ফোর্সফুল ফাংশন করবার চেষ্টা করবে। এবং এই সময়টাই আমি গতদিন বুধের গোচর নিয়ে, যারা শুনেছেন, আমি জানি না এখনও আপলোডও হয়েছে কিনা, আমি অ্যাকচুয়ালি সেটাও জানি না, যাই হোক যখনই হবে তো সেটা আপনারা শুনতে পারবেন, যে আমি বলেছিলাম বিভিন্ন ফিমেল ক্যারেক্টার যারা আছেন, যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আছেন, বিভিন্ন ফিমেল আছেন যারা রাস্তাঘাটে বেরোন, তারা একটু সাবধানে বেরোবেন, নিজেদের একটু কেয়ারফুলি চলাফেরা করবেন এই সময়টা। বা এরকম হতে পারে যে বেশ কিছুদিন আগে আমাদের একটা বেশ আন্দোলন হয়েছিল, যেটা হচ্ছে কারা কারা মহিলাদের ওপরে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করেছে, তাদের বিভিন্নভাবে অ্যাবিউজড করেছে, সেই নিয়ে একটা সারা ভারতব্যাপী একটা আন্দোলন টাইপের হয়েছিল। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়েছিল। সেই রকম ধরনের কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যু আপনারা কিন্তু এ সময় জানতে পারেন। বিভিন্ন লোকের মুখোশ খুলে যেতে পারে এ সময়, তখন কিন্তু বেশ কিছু লোকের মুখোশ খুলে গেছিল। এবং এই ফিল্ডের সাথে যারা যুক্ত, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড, তারা কিন্তু সাধারণ বাড়ির কোনো মানুষও হতে পারেন। তিনি সামান্য গান বাজনা করেন, বয়স যদি, যেহেতু দ্বাদশে আপনার শনি থাকবে, এবং বুধ যেহেতু বকরি হয়ে যাবে শুক্রের 3rd হাউসে গিয়ে, তো এই ফিল্ডের সাথে যারা যুক্ত তারা কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হতে পারেন, বিশেষত সুগার, লাংসের সমস্যা, কিডনিগত সমস্যা, প্রস্টেট, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম, মেল ফিমেল বোথ। মানে মেল হলে তার প্যানক্রিয়াসের নিচের দিকের পার্ট, কোলন পর্যন্ত অংশ, ফিমেল হলে তার একদম লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে যে সমস্ত ফিমেল অর্গান আছে সেখানে সমস্যা করতে পারে, আইজের প্রবলেম করতে পারে, স্কিনে প্রবলেম করতে পারে, বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হতে পারে এই সময়। এবং সেটা কিন্তু হলে ছড়িয়ে যেতে পারে। কেউ যদি কোনো অপরাধ করে বেঁচে যায়, বিশেষত কোনো কারণে কোনো মহিলাদের উপরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, সেটা যদি বাচ্চা হোক বা বড় হোক, সেটা কিন্তু এই সময় প্রকাশ পেয়ে যাবে কোনো কারণে। অলরেডি সে সময়টা শুরু হয়ে গেছে, যবে থেকে বৃহস্পতির নক্ষত্রে শুক্র ঢুকেছে তবে থেকে এটা স্টার্ট হয়ে গেছে। এবং এটা আরও ফ্লারিশ হবে দেখবেন আপনারা 27 তারিখের পর থেকে।
এবং প্রচুর পরিমাণে হিউমিডিটি বাড়িয়ে দেবে, দেখবেন অসম্ভব হিউমিডিটি আসবে। মানে 28-29 তারিখের পর থেকে শুক্র 3 ডিগ্রি ক্রস করার পরেই হেভি হিউমিড ওয়েদার হয়ে যাবে। ঘামতে ঘামতে মানুষের মানে বিশেষত যেগুলো একটু গরম এরিয়া সেখানে খুব গন্ডগোল করে দেবে, শরীরের ব্যালেন্স নষ্ট করবে। সুগারে যাদের সমস্যা আছে তারা কিন্তু সাবধানে থাকবেন। ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তারা খুব সাবধানে থাকবেন। মানে সাবধানে মানে তাদের এই সময় যে কোনো ডিল যখন করবেন, যে কোনো হয়তো একটা ক্রিয়েটিভ কাজ করছেন সেটা খুব বুঝে করবেন, কারণ বৃহস্পতি আছে। খুব ইরেশনাল ভ্যালু চাইবেন না, দ্বাদশে শনিও থাকবে, তাহলে কিন্তু সে ভ্যালুয়েশনটা পাবেন না। একটা নেগলেজিবল বলবো না, একটা নেগোশিয়েবল জায়গায় ভ্যালুয়েশনটা করবেন, যাতে দুপক্ষের মধ্যেই একটা সঠিক লেনদেন হয় এবং দুপক্ষই স্টেবল হয় আর কি বিষয়টা নিয়ে। আর আরেকটা জিনিস আপনাদের বলে দেওয়া বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে বিবাহের যারা চেষ্টা করছেন, আমি কতগুলো অ্যাসেন্ডেন্ট নিয়ে বলার সময় বলে দিয়েছি, তাদের মধ্যে প্রথম বলে দিই, সেটা হচ্ছে কর্কট লগ্ন, তারপরে আমাদের কন্যা লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মকর লগ্ন। এদের কিন্তু বিবাহের জন্য অত্যন্ত সুসময় আছে এবং খুব দ্রুত বিবাহ সংগঠিত হয়ে যাবে। ফলে পাত্রপাত্রী যারা দেখছেন তারা কিন্তু এ সময় দেখতে পারেন, খুব বেটার আছে এই সময়টা সব দিক থেকে। এবার আমি অ্যাসেন্ডেন্ট ধরে বলে দিই। প্রথম হচ্ছে সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 8th হাউসে গিয়ে অ্যাকচুয়ালি মালব্যযোগ তৈরি করছে। 8th হাউসে মালব্যযোগ তৈরি করলে হঠাৎ করে কিন্তু ধন সম্পত্তির প্রাপ্তি হবে। যেটা প্রাপ্তি হবে আপনার যদি দশা ভালো থাকে সেটা কিন্তু অনেক বেশি হবে। ইউজুয়ালি যা হয় তার থেকে বেশি আপনি কিন্তু আনএক্সপেক্টেডলি একটা মানি গেইন করতে পারেন, এবং সেটা দিয়ে আপনার যেহেতু মঙ্গল থাকবে কাছাকাছি, কোনো প্রপার্টিতে কনভার্ট হয়ে যেতে পারে। সেটা মুভেবল হোক বা ইমুভেবল হোক, কোনো প্রপার্টিতে কনভার্ট হবে, এদিক থেকে বেটার দেবে। বাট ব্লাড প্রেশার এবং সুগার দুটো থেকেই সাবধানে থাকবেন। এবং পায়ের দিকে যাদের কোনো মাসল বা হাড়ে বা লিগামেন্টে প্রবলেম আছে তারা একটু চিকিৎসা করিয়ে নেবেন, ডক্টরকে দিয়ে ঠিকঠাক মতন দেখিয়ে নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে রাখি, লগ্নপতি ষষ্ঠে গিয়ে তুঙ্গ হবে, সেটাই তার বেসিক জায়গা। এই সময়টা কিন্তু আপনার জীবনে নতুন কোনো ফিমেল ক্যারেক্টার আসতে পারে, এটা স্পেসিফিক্যালি মেলদের জন্য বলছি। আর ফিমেলদের ক্ষেত্রে বলছি, কোনো পুরনো সম্পর্ক আপনার রিভাইভ করতে পারে, ফিরে আসতে পারে। তো যেটাই হোক না কেন সেটা বুঝে অগ্রসর হবেন, কারণ আপনার লগ্নের উপরে কেতু আছে এবং তার 5th অ্যাসপেক্ট আছে, তার 9th দৃষ্টি বা উল্টো দিক থেকে 5th দৃষ্টি। এটাকে একটু সাবধানে কেয়ার করে এগোবেন আর কি যতটা সম্ভব। আপনারাও কিন্তু ব্লাড সুগার থেকে এবং লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম থেকে সাবধানে থাকবেন। যাদের কোমরে কোনো কারণে পেইন হচ্ছে বা কোনো কারণে ধরুন ওভারি, পিসিওডি জাতীয় সমস্যা রয়েছে বা ইউরিনারি ব্লাডারে কোনো প্রবলেম আছে, তারা যদি কোনো সমস্যা দেখেন বা ইউরিন ইনফেকশন হচ্ছে, তারা ডক্টর দেখিয়ে নেবেন। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে বলবো। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু 5th হাউস এবং 10th হাউসের লর্ড শুক্র রাজ্যকারী প্ল্যানেট, কুম্ভ লগ্নের ক্ষেত্রেও 4th হাউস এবং 9th হাউসের লর্ড। সেই শুক্র কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে 3rd হাউসে গিয়ে তুঙ্গ হচ্ছে। বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে। শুধু একটা কথা বলে দিই, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে। খুঁতখুত করবেন না। মকর লগ্নের লোকেরা অসম্ভব খুঁতখুঁতে হয়, যে কোনো ব্যাপারে কোনো কিছুতে তাদের স্যাটিসফ্যাকশান আসে না। জীবনে নতুন কোনো মানুষ চলে আসতে পারে ফর লিটল, খুব অল্প সময়ের মধ্যে। যদি এসে যায় সেটাকে কনফার্ম করার চেষ্টা করবেন। ভেহিকেলের খুব ভালো যোগ আছে, তেমন যদি মনে করেন তো ভেহিকেল পারচেস করতে পারেন। ভীষণ ভীষণ ভালো সময় আছে 23শে মে পর্যন্ত, সময়টাকে কাজে লাগান, কারণ এরপরে শুক্র এবং রাহুর সাথে একসাথে কনজাংশন হয়ে থাকবে। যদিও মকর লগ্নের 5th হাউসে বুধ বকরি হয়ে থাকবে, 9th হাউসের লর্ড 5th হাউসে বকরি হয়ে সন্তানদের জন্য এক ধরনের আপনাকে উদ্বিগ্নতা বা তাদের বেশি গ্রোথ হচ্ছে না এরকম ধরনের আপনার মধ্যে অদ্ভুত ধরনের ফিলিংস তৈরি হবে। বাট অ্যাকচুয়ালি সবই সবসময় ঠিকই হয়, সেটা আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু লজিস্টিক্যাল সাপোর্টটা দিয়ে যান আর অনেস্ট থাকুন। একটা শুধু কথা আপনাদের বলে রাখছি, মকর লগ্নের ক্ষেত্রে বিবাহটা চেষ্টা করবেন সামহাও আষাঢ় মাস শেষ হওয়ার মধ্যে, মানে জুলাই মাসের 15 তারিখ, স্পেসিফিক্যালি 12 তারিখের মধ্যে সংগঠিত করতে, তাহলে খুব ভালো বিয়ে হবে, কোনো প্রবলেম নেই। মানে অ্যাসার্টেন করে বলছি, খুব খারাপ দশা যদি একান্ত না থাকে বা ছকে যদি কোনো বড় রকমের অ্যাবারেশন না থাকে।
অ্যাজ এ হোল সাবধানে থাকবেন, ভেহিকেল থেকে সাবধানে থাকবেন, সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার হোক। ভালো থাকবেন, নমস্কার।